সোহাদ, বিগত কয়েকদিন ধরে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি যে এরকম ছিল, গত দুই একদিন ধরে অর্থাৎ গতকালকে এবং পরশু থেকে তার শারীরিক অবস্থার আগের চেয়ে কিছুটা উন্নতি হতে শুরু করেছে এটি বলাই যায়। কারণ সর্বশেষ গতকালকে তার সিটি স্ক্যান, ইসিজি সহ বেশ কয়েকটি রিপোর্ট করা হয়েছে এবং এই সব রিপোর্টের ফলাফলও আসলে কিছুটা ভালোর দিকে বা স্বাভাবিক তার শারীরিক অবস্থা এরকমটি ধরে নেওয়া হচ্ছে। তবে ধীরে ধীরে তার শারীরিক যে অবস্থা সেটি উন্নতি হচ্ছে, খুব যে মেসিভ আকারে উন্নতি হচ্ছে সেটিও বলা যায় না। সেই কারণে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যদিও কালকে প্রতিদিন যেভাবে ব্রিফ করে, কালকে ব্রিফ করা হয়নি, কিন্তু অসমর্থিত নানা সূত্র থেকে যেই বিষয়গুলো আমরা পাচ্ছি, যেহেতু প্রথম দিকে যেই অবস্থা ছিল, যে ধরনের অবস্থা ছিল তার চেয়ে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সে কারণে দেশে থেকেই তার চিকিৎসা আরও স্বাভাবিক হতে পারে কিনা, কারণ বিগত সময়গুলোতে এই ধাপে যখন তিনি হাসপাতালে ভর্তি হন তার আগে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থার খুব খারাপ অবস্থা হয়েছিল, এর চেয়েও খারাপ অবস্থা হয়েছিল। সেই জায়গা থেকে তিনি আবার সুস্থ হয়েছেন। সেক্ষেত্রে মেডিকেল বোর্ড চিন্তা করছে যেহেতু ধীরে ধীরে তার শারীরিক অবস্থা গত দুই একদিন ধরে উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে বিদেশে না নিয়ে দেশেই, যেহেতু দেশি বিদেশি বিভিন্ন চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে, সেই ক্ষেত্রে বলা যায় যে চিকিৎসাও খুব ভালো হচ্ছে। তার পুত্রবধূ তিনি সমন্বয় করছেন পুরো চিকিৎসা ব্যবস্থার। সেক্ষেত্রে দেশে থেকে যদি এই পুরো উন্নতি হয় তাহলে বিদেশে নেওয়া যে সিদ্ধান্তটি সেটি নাও লাগতে পারে। তারপরেও চিকিৎসকদের পক্ষ থেকে, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সেই প্রস্তুতি বা বিএনপির পক্ষ থেকে সেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি কাতারের পক্ষ থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথা ছিল সেটি হয়তো ব্যবস্থা করা হয়েছে, সেটি হয়তো কালকে রাত নাগাদ আসতে পারে। এবং তার যে অবস্থা, মানে অর্থাৎ তাকে বিদেশে নেয়ার মতো যদি অবস্থা তৈরি হয় সেটিও প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে স্বস্তির খবর যেটি বলা যায় যে আগের চেয়ে খালেদা জিয়ার যে অবস্থাটা ছিল সে তার চেয়ে কিছুটা উন্নতি হচ্ছে। সোহার, সবুজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে মঙ্গলবার থেকে, জানিয়েছে নির্বাচন কমিশন। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। চলতি সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের তফসিল, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কয়েক সপ্তাহ ধরেই মাঠ পর্যায়ে সমন্বয়, নীতি নির্ধারণ ও প্রক্রিয়াগত পরিবর্তন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। রোববার বেলা 11:15টায় শুরু হয় কমিশনের 10ম সভা। আলোচনা হয় তফসিলের সময়, পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রম, গণভোট, পোস্টাল ব্যালট সহ কয়েকটি বিষয়। সভা শেষে কমিশনের পক্ষ থেকে ব্রিফ করা হয়। জানানো হয় চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। তার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে পুরো কমিশন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় বাড়বে ভোটের সময়। ভোটদানের লাইনে সামনে বড় করে গণভোটের প্রশ্ন ও বিষয়গুলো ঝোলানো থাকবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। জানান বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে মঙ্গলবার থেকে। দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এবং চলবে 15 দিন ব্যাপী। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে কার্যকর হবে নির্বাচনী আচরণবিধি। কমিশনার জানান ভোটের আগের রাতে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, নির্বাচনী কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত দায়িত্বে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা। আমরা 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। উপদেষ্টা পরিষদের কেউই পদে বহাল থেকে ভোটে অংশ নেওয়ার সুযোগ নেই। আইন ও ইসির তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারবে যে কোনো দল, জানান কমিশনার সানাউল্লাহ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। ইসিকে পূর্ণ সহযোগিতা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও নির্বাচন কমিশনাররা। এসবে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন জায়গায়, এমন সতর্কবার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জান্নাতের টিকিট বিক্রি করা দলের ৭১-এর ভূমিকা মনে আছে সাধারণ মানুষের। বলেন, ৭১-এ লাখ লাখ মানুষ হত্যা করে দলটি তাদের জাত চিনিয়েছে। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রায় ১৪ দিন পর দলীয় কোনো কর্মসূচিতে হাজির হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা ছাত্রদলের নেতাকর্মীদের জানানোর কর্মসূচির সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন তিনি। আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব। তারেক রহমানের বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল তার দলের দেশের জন্য আগামী দিনের পরিকল্পনার কথা, যেখানে সিঙ্গাপুর, কানাডার মতো দেশ বানানোর স্বপ্ন দেখানোর চাইতে গুরুত্ব ছিল স্বাবলম্বী বাংলাদেশের। অঙ্গীকার করেন, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও নিরাপদ। বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, খেয়ে পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে, আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। তফসিল ঘোষণা নিয়ে আলোচনার মাঝেই আবারও ফেব্রুয়ারিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন তিনি। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা আগামী ২ মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি। এছাড়া ভোট টানতে জামায়াতের নির্বাচনী কৌশলের সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, জামায়াতকে নতুন করে দেখার কিছু নেই, ৭১-ই মানুষ হত্যা আর নারী ধর্ষণের মাধ্যমে নিজেদের চিনিয়েছে। বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন। তাদেরকে তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। ১৯৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়ায়, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। রাজধানীর কেআইবি মিলনায়তনে এই কর্মসূচি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ধারাবাহিকভাবে এতে অংশ নেবেন বিএনপির অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। তোমার এলাকার, গ্রামের, ওয়ার্ডের, ইউনিয়নের গোড়ায় গোড়ায় চলে যেতে হবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহী ৩টি দল নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট ঘোষণা করেছে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তীতে জোটের পরিধি আরও বাড়তে পারে বলে জানান নেতারা। নাহিদ বলেন, এটি কেবল নির্বাচনী নয়, বরং একটি রাজনৈতিক জোট। সংস্কারকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন তারা। নির্বাচনে অংশ নেবেন ঐক্যবদ্ধভাবে। আজকে দেখতে পাচ্ছেন স্পষ্ট নির্বাচনী তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলো কে কার জোট সঙ্গী হবে তা নিয়ে গুঞ্জন চলছিল। জামায়াতে ইসলামী, বিএনপি সহ পুরনো রাজনৈতিক দলের সাথে নয়, বরং নতুন রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার অঙ্গীকার নিয়ে সোমবার নতুন জোটের আত্মপ্রকাশ। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই জোটের নাম গণতান্ত্রিক সংস্কার জোট, যার মুখপাত্র নাহিদ ইসলাম। রাজনৈতিক সংস্কার, গণতান্ত্রিক সংস্কার, এই দুইটি সংস্কারকে প্রাধান্য রেখে আমরা এই দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি।
জোটের ঘোষণা আসে আওয়ামী লীগ সরকারের পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলামের কাছ থেকেই। বলেন, বাংলাদেশ আগের মতো হয়ে যাবে এমন নানা আশঙ্কার আর আলামতের হাতছানি দেখা যাচ্ছে। তবে জনগণকে অভয় দিয়েই নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ। প্রত্যাশা রাখছি যে আমরা একটা প্রতীকে একটা বাক্সে আমরা আমাদের যে সমর্থনগুলো রয়েছে সারা দেশে সেটাকে আনতে পারবো। সেটার আইনি প্রক্রিয়া কি হবে বা পদ্ধতি কি আছে সেটা হয়তো আমাদেরকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে পরবর্তীতে আমরা জানাতে পারবো। আর আপনার বাকি প্রশ্ন, আমরা অবশ্যই 300 আসনেই প্রার্থী দিব। নাহিদ বলেন, 3 দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, বরং রাজনৈতিক নানা আন্দোলন কর্মসূচিতেও যুথবদ্ধ দেখা যাবে তাদের। আমরা 3টা সংগঠন একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্য প্রক্রিয়া এসেছি। এখানে আমরা আরো কয়েকটা দলের সাথে কথা বলছি, তারা আসলে হয়তো আমরা এটাকে একটা কাঠামোগত রূপ দিব। জোটের যৌক্তিকতা তুলে ধরে অপর 2 দলের প্রধান মুজিবুর রহমান মঞ্জু এবং হাসনাত কাইয়ুম দাবি করেন, পুরনো রাজনীতির ওপর সাধারণ মানুষের মোহ কেটে গেছে। নতুন রাজনৈতিক দলই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে এমন প্রত্যাশা করেন তারা। সংস্কার চান কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না, তাদেরকেও আমরা অনুরোধ করছি, প্লিজ এই দলীয় বৃত্ত ত্যাগ করে এই সংস্কারের জন্য, এই দেশটাকে গড়ার জন্য আপনারা আমাদের সাথে আসেন। এখনো যে কাঠামো চলতেছে স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই 3টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি। 3 দল নিয়ে এই জোটের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে সংস্কারের পক্ষে থাকা আরো কয়েকটি দল অন্তর্ভুক্ত হবে বলেও জানান উদ্যোক্তারা। আমাদের এই আহ্বানের মূল সূত্র হচ্ছে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাওয়া। এটার জন্য কোনো দল মতের সাথে আমাদের বিরোধ থাকবে না, আমাদের এটার সাথে যারা একমত থাকবে তাদের সাথেই আমাদের বন্ধুত্ব হবে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। এলডিসি তালিকা থেকে বের হলেও বাংলাদেশি পণ্য বড় সময়ে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, সে তালিকায় আছে তৈরি পোশাকও। এই কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। রোববার সন্ধ্যায় এইচএসবিসি এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন তিনি। রফতানিতে টেকসই অবদানের জন্য 4টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় বহুজাতিক ব্যাংকটি। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, রফতানিতে বৈচিত্র্য আনার যথেষ্ট সুযোগ আছে, সেই নতুন বাজার তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবশ্য সে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন পোশাক শিল্প মালিকদের, তাদের নতুন খাতে বিনিয়োগের তাগিদ দেন তিনি। এ সময় ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তার আশ্বাস দেন, জানান 2029 সাল পর্যন্ত তার দেশে সহজ প্রবেশাধিকার পাবে এখানকার পণ্য। From supporting green financing to promoting digital trade. 2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশের পণ্য। এরপর 92% পণ্য এই সুবিধা পাবে, যার মধ্যে পোশাক খাত আছে। এটি প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে বাণিজ্যের পরিধি বাড়ানোর কথা ভাবছে। Is committed to deepening these ties. Spread into other areas. Explore other opportunities. রপ্তানি খাতে যে বৈচিত্র্য আনার কথা বলা হয় তা পোশাক খাতের উদ্যোক্তাদের তরফ থেকে আসা উচিত, কেননা তাদের চেয়ে বিশ্ববাজার আর কেউ এখানে ভালো বোঝে না। তাদের নতুন খাতে এখন বিনিয়োগ করতে হবে, সেজন্য যদি নীতি সহায়তা দরকার হয় তাহলে সেটি বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করবে। Excellent. We are number 2 in the world. We are proud of that. নানা সমস্যায় জর্জরিত বাগেরহাট জেলা হাসপাতাল। প্রায় 40 লাখ টাকায় কেনা অটোমেটিক কেমিস্ট্রি মেশিন 3 বছরেও বাক্স থেকে বের করা হয়নি। এখনও পুরনো পদ্ধতিতেই চলছে রোগীদের পরীক্ষা নিরীক্ষার কাজ। অন্যদিকে জনবলের অভাবে কোটি টাকার যন্ত্রপাতি সম্বলিত আইসিইউ ইউনিট তালাবদ্ধ 11 মাস ধরে। এমন দুরবস্থার কারণে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের। বাগেরহাট 250 শয্যা হাসপাতালে রোগীর চাপ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। 2000-এরও বেশি রোগীকে সেবা দিতে হয় প্রতিদিন। বিভিন্ন রোগে আক্রান্তদের সুবিধার কথা চিন্তা করে প্রায় 3 বছর আগে কেনা হয় অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন। অত্যাধুনিক যন্ত্রটি প্রতি ঘন্টায় 3 শতাধিক নমুনার ফলাফল দিতে পারে। বায়োকেমিস্ট্রি, হরমোন সহ অর্ধশতাধিক পরীক্ষা নিরীক্ষা করা যায় নির্ভুলভাবে। কিন্তু প্রায় 40 লাখ টাকা খরচ করে কেনা এই যন্ত্র এখনো বাক্সবন্দি। হাসপাতালের কাজ চলছে সেমি অটোমেটিক মেশিন দিয়ে। এতে ঘন্টার পর ঘন্টা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হচ্ছে রোগী ও স্বজনদের। দুর্ভোগ পোহাতে হয় প্যাথোলজি বিভাগের কর্মীদেরও।
সকাল 11টার সময় একটা টেস্টের জন্য দিয়েছি, কিন্তু এখন প্রায় 1-1.5 বেজে গেছে, এখনো রিপোর্টটা পাইনি। যদি আমাদের প্রতিদিনের রিপোর্টটা প্রতিদিন দেওয়া হয় তাহলে আমাদের খুব উপকার হয়। সেমি অটোতে কাজ করি, আমাদের অনেক সময়ের ব্যাপার, বিলম্ব হয় অনেক ক্ষেত্রে, একদিন অথবা একাধিক দিন তাদের হাসপাতালে আসতে হয়। এখানেই শেষ নয়, কোটি টাকার যন্ত্র আছে হাসপাতালের আইসিইউতে, কিন্তু গত 11 মাস ধরে সেগুলোও পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অথচ হাসপাতালে আইসিইউ সেবা চালু হয়েছে 2021 সালে। উপকূলীয় জেলায় 20 লাখ মানুষের ভরসা স্থল জেলা হাসপাতাল, অথচ মুমূর্ষ কোনো রোগী ভর্তি হলে পায় না আইসিইউ সেবা। সংশ্লিষ্টরা জানান, চালু থাকা অবস্থায় প্রতিদিনই রোগী থাকতো আইসিইউতে। বর্তমানে শুধু দক্ষ জনবলের অভাবে ফাঁকা পড়ে থাকছে আইসিইউ ইউনিট। সেবাটা অচল অবস্থা থাকা বিধায় আমরা রোগীদের আইসিইউ সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে। বন্ধের ফলে যে রোগীরা আসেন তারা এই জায়গায় বাগেরহাটে আমাদের এখানে কোনো এই সেবাটা পায় না, যার কারণে এরা অনেক ভোগান্তিতে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে গত বছরের ডিসেম্বর পর্যন্ত চালু ছিল আইসিইউ ইউনিট। প্রকল্প শেষ হবার পর জনবল নিয়োগ না হওয়ায় এই দুরবস্থা। অটোমেটিক কেমিস্ট্রি অ্যানালাইজার মেশিনটি চালু করার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি, দাবি তত্ত্বাবধায়কের। যেই মেশিন দেয় তারই দায়িত্ব থাকে এটাকে আপনার ইনস্টল করা, কিন্তু ওনাদেরকে কি বলছে যে ওনাদের কিছু যন্ত্রপাতি নাই, সে কারণে তারা ইনস্টল করতে পারে না। জেলা হাসপাতালের এই রুগ্নদশা থেকে দ্রুত পরিত্রাণ পেতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান স্থানীয়দের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। গাজায় তীব্র হয়ে উঠেছে গ্যাসের সংকট, চাহিদার অর্ধেকও পৌঁছাতে পারছে না ক্ষতিগ্রস্ত এলাকায়। এতে গৃহস্থালী রান্না থেকে হাসপাতালের জরুরি সেবা সবখানেই দেখা দিয়েছে চরম বিপর্যয়। লাখো নাগরিক পাচ্ছে না গ্যাস সুবিধা, ফলে রোগবালাই ও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে উপত্যকা জুড়ে। যুদ্ধবিরতির পরও গাজায় কাটছে না মানবিক সংকট। সবচেয়ে ভয়াবহ আকারে দেখা দিয়েছে গ্যাসের ঘাটতি। গৃহস্থলী কিংবা হাসপাতালের জরুরি সেবা, তাপের মাধ্যমে শীত নিবারণ সবকিছুই এখন থমকে যাওয়ার পথে। হামাস নিয়ন্ত্রিত সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রবেশের কথা ছিল 660টি জ্বালানিবাহী ট্রাক, কিন্তু ঢুকতে পেরেছে মাত্র 104টি। সরকারের দাবি, গাজায় সিলিন্ডার গ্যাস বিতরণ করা হচ্ছে নিবন্ধিত পরিবারগুলোই, ফলে বরাদ্দ পেয়েছে মাত্র 2,52,000 পরিবার। অথচ প্রাথমিক লক্ষ্য ছিল অন্তত 4,70,000 পরিবারকে অন্তর্ভুক্ত করা। পরিস্থিতি স্বাভাবিক না হলে খাদ্য সংকটের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট ব্যাহতের শঙ্কা বাড়ছে। গাজার মানুষ যুদ্ধের ধ্বংসস্তূপে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে প্রতিদিন। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মানবিক করিডোর না খুললে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় আরও বাড়বে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আগামীকাল মহিয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের 144তম জন্ম এবং 92তম মৃত্যু দিবস। আজীবন বেগম প্রথার বিরুদ্ধে তিনি লড়েছেন, কিন্তু সেই বেগম শব্দটি তার নামের সাথে ভুলভাবে রয়ে গেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। যদিও আসার কথা, অবহেলায় পড়ে থাকা রোকেয়া স্মৃতি কেন্দ্রটি অবশেষে যুক্ত হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে। যে বেগম প্রথার বিরুদ্ধে লিখেছেন ও লড়েছেন, সেই বেগম শব্দটি জুড়ে দেয়া হয়েছে তার নামের আগে, অথচ তিনি কখনোই নামের আগে লেখেননি বেগম। শুধু তাই নয়, প্রতিষ্ঠা করা হয়েছে বেগম রোকেয়া নামে বিশ্ববিদ্যালয় সহ নানান প্রতিষ্ঠান, চালু করা হয়েছে পদক, এমনকি তার নামের ইংরেজি বানানটিও বিকৃত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ গবেষকরা। পারিবারিকভাবে রোকেয়াকে রকু বলে ডাকা হতো। রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে তার বিয়ে হবার পর তার নাম তিনি লেখা শুরু করেন রোকেয়া সাখাওয়াত হোসেন। কখনো কিন্তু তিনি নিজের নামের আগে বেগম রোকেয়া লেখেন। যেহেতু রোকেয়া সাখাওয়াত হোসেন কোনোদিন তার নামের সামনে বেগম যুক্ত করেননি, যিনি যে অংশ নামের সঙ্গে যুক্ত করেন না সেটি তার নামের অংশ নয়। দীর্ঘ দাবির প্রেক্ষিতে গত বছর রোকেয়া দিবসে অবহেলায় পড়ে থাকা স্মৃতিকেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করার ঘোষণা দিয়েছিলেন সেই সময়কার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর
আমিনুল ইসলাম। আমি এই অনুষ্ঠানে ঘোষণা করতে চাই, রোকেয়া স্মৃতি কেন্দ্র পুরোটাই রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে। ভিসি জানালেন আগামীকাল এ নিয়ে সমঝোতা স্মারক সই হবে বাংলা একাডেমির সাথে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে রোকেয়ার জীবন কর্ম, প্রচার প্রসার, গবেষণা ও চর্চায় নয়া দ্বার উন্মুক্ত হওয়ার আশা তার। বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র মিঠাপুকুরে পাড়াবন্দে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিদিন শিক্ষার্থীরা যাবে এবং তাদের ওখানে গবেষণা কার্যক্রম তারা ওখানে অব্যাহত রাখবে। রোকেয়ার জন্মভিটায় এসে ক্ষুব্ধ দর্শনার্থীরা। পায়রাবন্দে সাহিত্য সাংস্কৃতিক হাব তৈরির প্রতিশ্রুতি লাল ফিতায় বন্দী। উদ্ধার হয়নি লাখেরাত সম্পত্তি, মসজিদ, দিঘিসহ কোনো কিছুই। আতুর ঘরটিও হয়নি সংস্কার। কলকাতা থেকে মরদেহ জন্মভিটেই স্থানান্তরেও কোনো উদ্যোগ নেই। যত কিছু দেখার জন্য আসলাম, ওগুলোর একটাও এখানে নাই। উনি কিভাবে পড়াশোনা করতো, এখানে কোথায় থাকতো, এগুলো একটু আর একটু ভালো করে প্রদর্শনের ব্যবস্থা থাকলে একটু ভালো হতো। রোকেয়া যে বাড়ি আছে, স্মৃতিকেন্দ্র আছে, এটাকে যেন পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তর করা হয়। একটি পূর্ণ সাহিত্য সংস্কৃতি ও শিক্ষা গবেষণার হাব তৈরির মাধ্যমে রোকেয়াকে সবার ঘরে পৌঁছানোর দাবি সব মহলের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। গোপালগঞ্জ শহরের প্রায় সব সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের দখলে। ট্রাফিক আইন না মেনেই চলছে এসব বাহন, ফলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, দুর্ভোগ বাড়ছে সাধারণ জনগণের। সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চলাচলের রাস্তা থাকলেও চলছে কয়েক গুণ বেশি, তাই বেশিরভাগই লাইসেন্স ছাড়া। সড়ক আইন কিংবা ট্রাফিক পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহন। হাজারো ব্যাটারি চালিত অটোরিকশা আর ইজি বাইকের বাড়াবাড়িতে বাজার এলাকা থেকে পাচুরিয়া পর্যন্ত এমন বিশৃঙ্খলা রোজকার চিত্র। এছাড়াও পাবলিক হল রোড, চৌরাঙ্গি সহ আরও বেশ কয়েকটি এলাকার অপ্রশস্ত সড়কে কয়েকটি লেন তৈরি করে চলছে যানগুলো। চালকদের অনিয়ম, যত্রতত্র পার্কিংয়ে তৈরি যানজটে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। একেবারে 10 বছরের একটা ছেলে অটো চালাচ্ছে এবং বাড়ি দিল, পড়ে যে আমার হাতটা ভেঙে গেল। এদের কোনো লাইসেন্স নেই, অবৈধ এরা। গাড়ির টান দিচ্ছে, একটা ইজি বাইক এসে আমার গাড়িটা লাগাই দিচ্ছে। গন্তব্যস্থানে আমি সময় মতো পৌঁছতে না যানজটের কারণে। বিপাকে শুধু স্থানীয়রাই নয়, এতে অটোরিকশা সামাল দিতে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদেরও নাজেহাল অবস্থা। যতগুলার গাড়ি চলছে সবগুলার অনুমোদন পৌরসভা দেয় না, এগুলা ম্যাক্সিমামই তাদের অনুমোদন ব্যতীত চলছে। এজন্য পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন যানজটটা নিরসন থাকে। পৌরসভার তথ্য মতে শহরে সর্বোচ্চ 4000 ব্যাটারি চালিত যান ও ইজি বাইক চলাচল উপযোগী সড়ক থাকলেও বাস্তবে চলছে কয়েক গুণ বেশি, যার বেশিরভাগই লাইসেন্সবিহীন। গাড়ির বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে ভিন্ন ভিন্ন অজুহাত চালকদের। ড্রাইভারের লাইসেন্স নাই থাকলে ভালো, আর না থাকলে আমাদের উপলক্ষে যদি ধরে তাহলে আমাদের জরিমানা দেওয়া লাগে। কেউ কিছু বলে না, গরিব মানুষ রিক্সা চালায় খায়, এই কারণে বলে না। শুনি যে গাড়ি উঠে দেবে, উঠে দিলে তো আমরা চলে গেলাম। পৌরসভার টাকা নেয়, আমাকে লাইসেন্স করার পরেও টাকা নেয়। অবৈধ যানগুলোকে আইনের আওতায় আনতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। যানজটের সমস্যাটি নিরসন করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা আমরা জেলা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা ক্রমে আমরা কিছু প্রস্তাবনা আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। 2025-26 অর্থ বছরে 65টি ইজি বাইক ও 1308টি ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স রিনিউ করেছে পৌর কর্তৃপক্ষ। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না। অবৈধ যান বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ কি নেওয়া হলো কিনা, কি জানতে পারলেন? বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, দৃশ্যত আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এমনটি কিন্তু আমাদের কাছে মনে হয়নি, বা আমরা রাস্তাঘাটে যান চলাচল যেভাবে অবৈধ যান চলাচল যেভাবে চলতেছিল ঠিক সেভাবে চলছে। ওই এখন সকালবেলা আপনাকে আমি আসলে তেমনভাবে দেখাতে পারছি না। বেলা যত বাড়বে ততই এই রাস্তায় যান চলাচল শুধু নয়, মানুষের চলাচলেরও অনুপযোগী হয়ে পড়বে।
একটি রাস্তা, এই রাস্তাটি আমি যে রাস্তা, এটি গোপালগঞ্জ জেলা শহরের প্রধানতম সড়ক, যেটি প্রায় 34-35 ফিট চওড়া রাস্তা। এই রাস্তায় একটু পরেই এমন অবস্থা হবে যে রিক্সা বা ভ্যান বা অন্য কোনো যান চলাচল তো পরের কথা, সাধারণ মানুষ রাস্তা পারাপার হতেও পারে না। এই বিষয় নিয়ে আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম, পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে আমরা উদ্যোগ গ্রহণ করব, কিন্তু সেই যে দৃশ্যত যে উদ্যোগ, যে সড়কটি যাতে যানজট মুক্ত হয় সেই ব্যবস্থাটা কিন্তু নেওয়া হয়নি। শুধু এই সড়ক না, এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে পিছনে 1 কিলোমিটার, সামনে 1 কিলোমিটার, বেলা 11টার পর থেকে সারাদিন এমনভাবে যানবাহন চলাচল করে এবং রাস্তাটি এমনভাবে আটকে রাখে যে যান চলাচল না, শুধু জনগণেরও চলাচলের প্রচণ্ড রকম সমস্যার সম্মুখীন হতে হয়। গোপালগঞ্জ শহরের অন্যান্য যে সমস্ত সড়ক রয়েছে সে সমস্ত সড়কের অবস্থা কিন্তু একই রকমের। এছাড়া আপনি জানেন যে এই গোপালগঞ্জ শহরে যে একটি জেলা সদরে যতটা রাস্তা রয়েছে, এখানে সর্বোচ্চ 4000 রিক্সা, ভ্যান বা অন্যান্য যানবাহন চলাচল করতে পারে, কিন্তু এর কয়েক গুণ যানবাহন চলাচল কিন্তু এখানে করে, যে কারণেই মূলত গোপালগঞ্জের যে সড়কগুলো, এই সড়কগুলো মানুষের যে চলাচল বা যানবাহনের চলাচল অতিষ্ঠ হয়ে যায় মানুষ। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। প্রশাসনের কাছে তাদের দাবি একটি, যে এই সড়কটি যাতে যান চলাচলের জন্য উপযুক্ত করা হয়। সোহার, একদমই তাই। মুন্না, আপনাকে অনেক ধন্যবাদ। 2 মাস ধরে বেতন ভাতা তুলতে পারছেন না ভোলার লালমোহন উপজেলা 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ডিডিওর দায়িত্ব শূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে 2 মাস ধরে। তবে সংকট কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি চিকিৎসক নার্সদের। বিভিন্ন রোগ নিয়ে একের পর এক রোগী আসছেন, যথাযথ নিয়মেই সেবা দিচ্ছেন নার্স চিকিৎসকরা, কিন্তু এই স্বাভাবিক বাস্তবতার পেছনেই লুকিয়ে রয়েছে স্বাস্থ্যকর্মীদের মানবেতর যাপিত জীবনের গল্প। ভোলার লালমোহন উপজেলার প্রায় 3 লাখ মানুষের চিকিৎসার ভার বহন করেন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা। কিন্তু গত 2 মাস ধরে বেতন ভাতা তুলতে পারছেন না কর্মরত কেউই। চরম আর্থিক সংকটে দিন কাটছে স্বাস্থ্যকর্মীদের। আমরা দিন রাত 24 ঘন্টা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বেতন ভাতা না পাওয়ার ফলে আমরা সংসার সচ্ছলভাবে চালাতে পারতেছি না। চিকিৎসা সেবা আগের মতোই চলতে আছে, বাট আমাদের ফাইন্যান্সিয়াল একটু কষ্ট হচ্ছে আর কি, যেহেতু বেতনটা পাচ্ছি না 2 মাস যাবত। সংকটের শুরু গত 29 সেপ্টেম্বর। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলি হওয়ার পর থেকে এখনো যোগ দেননি নতুন কেউ। ডিডিওর দায়িত্ব শূন্য থাকায় বেতন ছাড়ের ফাইল আটকে আছে 2 মাস ধরে। এরকম বেতন বন্ধ হয়নি। ইউসিএনএফপিও স্যার বদলি হওয়ার কারণে আমার 2 মাস বেতন আমি পাইতেছি না। সংসার চালাইতে খুব কষ্ট হচ্ছে এবং ছেলে মেয়েদের পড়ালেখার জন্য দেনাফানা করিয়ে মানুষের কাছ থেকে ধার নিয়ে চালাইতেছি। ডিডিওশিপ দেয়া হয়নি ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমাধান করা যায়নি বলে জানান এই কর্মকর্তা। আর্থিক কার্যাবলীর যে ক্ষমতা ডিডিওশিপ বলে, সেটা আমাকে দেওয়া হয়নি, যার জন্য গত 2 মাস ধরে অত্র হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের বেতন বন্ধ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছেন না, আমি নিজেও বেতন পাচ্ছি না। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। বেতন যেহেতু অনলাইনে হয়, ডিডিও ছাড়া তো অ্যাকাউন্টস বিষয়ে বেতন দেবে না। তারপর আমরা তাদের যে বেতন ভাতা বন্ধ, যে প্রায় যে 2 মাস হয়ে গেল, সে ব্যাপারে আমরা ডিডিওকে চিঠি লিখেছি। এখন তারা যদি এই সূত্রে পদায়ন দেয় তাহলে হয়তো বেতন পাবে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 130 জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের 4র্থ আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাটে সার সংকটে পড়েছেন চাষিরা। অভিযোগ, ডিলার ও খুচরা দোকানে ঘুরেও চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। এর জন্য গুনতে হচ্ছে বাড়তি অর্থ। যদিও ডিলাররা বলছেন বরাদ্দকৃত সারের চেয়ে চাহিদা বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কৃষি অফিসের দাবি, চলতি মৌসুমের জন্য সারের মজুদ ভালো আছে। জয়পুরহাট সদর উপজেলার মীর গ্রামের কৃষক গোলাম মোস্তফা চলতি মৌসুমে 25 বিঘা জমিতে আলু আবাদের ইচ্ছা ছিল তার। তবে ডিএপি, এমওপি, টিএসপি ও ইউরিয়া মিলে 75 বস্তা সার প্রয়োজন হলেও জোগাড় করতে পারেননি অর্ধেকও। ফলে সিদ্ধান্তে পরিবর্তন করে কিছু জমিতে সরিষা বোনার উদ্যোগ নিয়েছেন তিনি।
আমার সার দরকার অন্তত 3-25 কত হচ্ছে 75 বস্তা, সেখানে হয়রাস পাওয়া গেল 30 বস্তায় হয়নি, যেখানে 2000 টাকা সেখানে এর আগে 2600 টাকা। গোলাম মোস্তফার মতো এমন পরিস্থিতির শিকার হচ্ছেন অনেকে। নিয়মিত ডিলার ও খুচরা দোকানে ঘুরেও সার কিনতে পারছেন না তারা। অভিযোগ আছে নির্ধারিত মূল্যের বেশি অর্থ দিলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত পরিমাণ সার। 3 দিন থেকে গুটানো ঘোরাফেরা করছি, সারের বরাদ্দ আমরা কম দেখেছি, যা কাজ ফেলে তুই আসি কিন্তু আমরা সেই পরিমাণ সার পাই না। 4 বিঘা মাটি আলু লাগাছি, 4 বস্তা সার পাচ্ছি, সার আর পাওয়া যাচ্ছে না, টাকা দেও সার পাওয়া যাচ্ছে না। 500 বিঘা আলু লাগাচ্ছি আর 2 বস্তা আমি কি করবো? ডিলাররা বলছেন নির্দিষ্ট পয়েন্টে বরাদ্দকৃত সারের চেয়ে কৃষকদের চাহিদা বেশি, তাই অন্য ডিলারের কাছ থেকে সার এনে কৃষকের চাহিদা মেটানোর চেষ্টা করছেন তারা। যে ইউনিয়নে আলুর উৎপাদন কম হয় সেখানেও যে পরিমাণ বরাদ্দ, আর যেখানে আলুর উৎপাদন বেশি হয় ঠিক সেখানেও সমপরিমাণ বরাদ্দ। এই সমপরিমাণ বরাদ্দ হওয়ার কারণে আমরা চাহিদার তুলনায় বরাদ্দটা আমরা কম পাচ্ছি, কারণে এলাকাতে কিছুটা ঘাটতি দেখা যায়। সার সংকটের বিষয়টি মানতে নারাজ কৃষি অফিসের কর্মকর্তারাও। তাদের দাবি চলতি মৌসুমে মজুদ আছে নির্ধারিত ডোজের সার। আলু নির্ধারিত ডোজ অনুযায়ী যে সার বরাদ্দ থাকার কথা, আমাদের জয়পুরের জন্য পর্যাপ্ত বরাদ্দ আছে। ডিসেম্বর যে সার দেশের জন্য প্রয়োজন তার পূর্ণ সারটা দেশে অলরেডি চলে আসছে। আমাদের বাফার এবং শান্তার যে গোডাউন সেখানে আছে। চলতি মৌসুমে জেলায় 39,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নড়াইলের কৃষকেরা এখন পলিশিরে টমেটো চাষ করছেন। শীতের সময়ও ফলাচ্ছেন মানসম্মত টমেটো। প্রতি কাঠা জমিতে খরচ 30 থেকে 40 হাজার টাকা, আয় হচ্ছে 3 গুণ। কৃষকরাও বেশি ফলন আর ভালো দাম পেয়ে খুশি। নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রাম। শীতের শুরুতে এখানকার মাঠ ও পলিশেড ভরে গেছে টমেটোতে। প্রযুক্তি নির্ভর চাষে ফলন ভালো, দামও আশানুরূপ। পলিশেড প্রযুক্তিতে চাষ হওয়ায় টমেটো গাছগুলো থাকছে নিরাপদ। তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকায় শীতের সময়ও ফলন হচ্ছে বেশি, দামও মিলছে ভালো। সপ্তাহে 100-120 কেজি টমেটো বিক্রি করে থাকে। টমেটো চাষ প্রায় লোকে করেছে, তা আল্লাহর ইচ্ছায় এবার ভালোই হয়েছে। দেখেছি, দেখে আমার খুব ভালো লাগেছে। তো ভালো লাগার কারণে আমি আগামীতে এই ক্ষেত করার আমার খুব ইচ্ছে। কৃষি বিভাগ বলছে পলিশেড পদ্ধতিতে টমেটো চাষ নড়াইলের কৃষিতে নতুন দিগন্ত খুলেছে। শীতকালেও নিরবিচ্ছিন্নভাবে টমেটো উৎপাদন সম্ভব হচ্ছে, যা স্থানীয় বাজারে চাহিদা পূরণের পাশাপাশি অন্য জেলাতেও পাঠানো হচ্ছে। প্রথমত ইনভেস্টমেন্ট একটু বেশি হলেও যেহেতু বাজার মূল্য অনেক বেশি, তাই কৃষকরা তাদের এই যে দামের যে সামঞ্জস্যতা এটা পুষিয়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমরা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় আমরা নড়াইল সদরে বেশ কিছু জায়গায় প্রদর্শনী প্লট স্থাপন করেছি। প্রযুক্তি নির্ভর এই চাষে বদলে যাচ্ছে নড়াইলের কৃষকদের জীবন। শীতের লাল টমেটোতে ভরে উঠছে তাদের স্বপ্ন আর সাফল্যের গল্প। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি চুক্তি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত কিথ কেলক। জানান শুধু 2টি বড় ইস্যু সমাধান হলে অগ্রগতি সম্ভব। অমীমাংসিত প্রধান ইস্যু দুটি হল দনবাস অঞ্চল ও রুশ নিয়ন্ত্রণে থাকা জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ। এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনারের সঙ্গে 4 ঘন্টার বৈঠকে বসে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন পরিকল্পনায় কিছু মৌলিক পরিবর্তন আনার তাগিদ দেন পুতিনের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভ। তবে মস্কো ঠিক কি পরিবর্তন চায় তা স্পষ্ট করেননি তিনি। নারীদের বিরুদ্ধে হওয়া লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হলো ব্রাজিলের রাজপথ। রোববার রিও ডি জেনেরো, সাও পাওলো সহ দেশটির একাধিক শহরে নেমে আসে হাজার হাজার নারী পুরুষ। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত নারী বিদ্বেষী অপরাধের জেরে আন্দোলনে নামে তারা। বিভিন্ন বার্তা লেখা প্ল্যাকার্ড ও পোস্টার হাতে দেখা যায় বিক্ষোভকারীদের। নারী অধিকার সংক্রান্ত নানা স্লোগান দেয়া হয়। দাবি তোলে লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নারী বিদ্বেষ বন্ধের। রং দিয়ে গায়ে প্রতীকী রং মেখেও অভিনব প্রতিবাদ জানান অনেক নারী। সরকারি হিসেব অনুযায়ী 2024 সালে ব্রাজিলে ফেমিসাইড বা লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 1500 নারী। ভয়াবহ বন্যার পর রোগবালাইয়ের বিরুদ্ধে নতুন এক লড়াইয়ে নেমেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বাসিন্দারা। পানি নামতে শুরু করলেও বেড়েছে ডায়রিয়া, জ্বর ও মায়ালজিয়ার মতো
রোগের প্রকোপ। আর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অনেক শিশু, তবে হাসপাতালগুলোতে নেই যথেষ্ট ওষুধ কিংবা চিকিৎসা সরঞ্জাম। দুধের শিশুকে নিয়ে চরম দুর্ভোগে ইন্দোনেশিয়ার এই মা। বন্যার হাত থেকে কোনো মতে শেষ রক্ষা হলেও অসুস্থ হয়ে পড়েছে সন্তান, তাই হাসপাতালে নিয়েছেন আশ্রয়। একই চিত্র এখন দুর্যোগ কবলিত এলাকার বহু মানুষের। বন্যার ফলে সৃষ্ট নানা রোগে দুর্বিষহ হয়ে পড়েছে জীবন, যার মধ্যে রয়েছে ডায়রিয়া, জ্বর ও মায়ালজিয়ার মতো রোগ। শ্বাসনালীর সংক্রমণ বা নিউমোনিয়ার মতো রোগেও আক্রান্ত হচ্ছে অনেক শিশু। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পরিবেশ এখনো স্বাভাবিক না হওয়ায় বাড়ছে রোগের প্রকোপ। ইন্দোনেশিয়ার আচেহ তামিয়াং অঞ্চলে এখন চালু আছে একটি মাত্র হাসপাতাল। দিনরাত পরিশ্রম করে সেখানে দুর্যোগ মোকাবেলায় লড়াই করছেন স্বাস্থ্যকর্মীরা। মানুষ আমাকে নার্স হিসেবে চেনে। যখন আমি তাদের জন্য কিছু করতে পারি না তখন খুব কষ্ট লাগে। আমি তাদের শুধু আমার হাতে থাকা ওষুধ দিতে পারি। এটি সত্যিই এক অস্বাভাবিক দুর্যোগ, সবকিছু ধ্বংস হয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে ও নষ্ট হয়েছে সুমাত্রা দ্বীপের হাসপাতালগুলোতে থাকা অনেক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ। তাই সীমিত উপকরণ নিয়ে চলছে রোগবালাইয়ের বিরুদ্ধে লড়াই। রেজবানা সাইমা, যমুনা নিউজ।